জিলেট 2025-এর কেমিস্ট্রির পেপারটা, যেটার 1 নম্বরের কোশ্চেনগুলো আমরা সলভ করেছি আগের ভিডিওতে। এইবার আমরা সলভ করতে চলেছি 2 নম্বরের যে মার্কসগুলো, সেগুলো যেখানে একটা বা তার বেশি অপশন কারেক্ট এবং কোনো নেগেটিভ মার্কিং থাকে না এটাতে। দেখো কোশ্চেন নাম্বার 86, ইন রাদারফোর্ডস গোল্ড লিপ এক্সপেরিমেন্ট দ্য স্ক্যাটারিং অফ আলফা পার্টিকলস টেক্স প্লেস। বেশ, এটা আমরা জানি, যতদূর মনে পড়ছে আমাদের, কি এরকম একটা গার্ড দেওয়া থাকে, এখানে একটা গোল্ড ফয়েল দেওয়া থাকে, আর এইখানে একটা সোর্স থাকে আলফা পার্টিকেলের। সে এসে গোল্ড ফয়েল, তার কাজ কি, এই আলফা পার্টিকেলটা এই গোল্ড ফয়েল ভেদ করে এই পাশে গিয়ে এই যে প্রতিপ্রভ পর্দা বা এখানে যে ফ্লোরোসেন্ট স্ক্রিন দেওয়া থাকে তার গায়ে গিয়ে একটা সিন্টিলেশন তৈরি করবে। হ্যাঁ, এই সিন্টিলেশনটা যন্ত্রে দেখে বোঝা যাবে। এবার যেটা রাদারফোর্ড দেখেছিলেন, কি দেখেছিলেন না, বেশিরভাগ আলফা পার্টিকেল এইটা গোল্ড ফয়েলটাকে ভেদ করে চলে যাচ্ছে ওই পাশে, কিন্তু 10,000-এর মধ্যে একটা আলফা পার্টিকেল মনে হয় এরকম ছিল ব্যাপারটা, যতদূর মনে পড়ে 10,000-এর মধ্যে একখানা আলফা পার্টিকেল একদম স্ক্যাটার্ড হচ্ছে, কয়েকটা স্ক্যাটার্ড হচ্ছে আলফা পার্টিকেল, মানে ছিটকে বেরিয়ে চলে যাচ্ছে এই দিকে, অথবা একেবারে বাউন্স করে বেরিয়ে 10,000-এর মধ্যে একখানা বাউন্স করে একদম রিবাউন্ড করছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক করছে। আর কেউ কেউ স্ক্যাটার করে যাচ্ছে। যে স্ক্যাটারিং যেটা হচ্ছে সেইটা বলছে, স্ক্যাটারিং টেক্স প্লেস। এই স্ক্যাটারিংয়ের যে জিনিসটা, এই অ্যাঙ্গেলটা কীরকম, এই পাথওয়েটা কীরকম, পাথওয়েটা দেখলেই বোঝা যাচ্ছে প্যারাবোলিক পাথওয়ে, এরকম পাথওয়ে, অর্থাৎ এটা প্যারাবোলিক পাথওয়ে। তাহলে পাথ অফ আলফা পার্টিকেল ইজ প্যারাবোলিক, এটা হচ্ছে 1 নম্বর অপশান। আরেকটা কোন অপশান কারেক্ট না, এখানে কি ফোর্স ইনভলভড আছে, অবশ্যই গোল্ড ফয়েলের পজিটিভ নিউক্লিয়াস, গোল্ড অ্যাটমের পজিটিভ নিউক্লিয়াস আর আলফা অ্যাটমের পজিটিভ নিউক্লিয়াস, এদের মধ্যে বিকর্ষণ হচ্ছে বলেই এটা স্ক্যাটার্ড হচ্ছে। হ্যাঁ, বিকর্ষণ হচ্ছে বলে স্ক্যাটার্ড হচ্ছে, অথবা একবারে ব্যাক করে বেরিয়ে চলে আসছে। তাহলে এটা কুলম্বিক ফোর্স ইনভলভড আছে এখানে। হ্যাঁ, পজিটিভে রিপালশন হচ্ছে, নিউক্লিয়ার ফোর্স এখানে ইনভলভ নেই, পাথ অফ আলফা পার্টিকেল হাইপারবোলিকও নয়। তাহলে 1 আর 3 কারেক্ট, তাহলে A1 আর C3, এইটা হচ্ছে অপশান, এ আর সি হচ্ছে কারেক্ট হবে। কেমন, চলে আসি পরেরটাতে। কি বলছে, বাই অ্যাডিং ওয়াটার টু দ্য সলিউশন অফ আয়নিক কম্পাউন্ড। বেশ, আয়নিক কম্পাউন্ডের সলিউশনে যদি জল যোগ করা হয়, অর্থাৎ যেমন আয়নিক কম্পাউন্ড, ধরো একটা আয়নিক কম্পাউন্ড দেওয়া আছে HCl আয়নিক কম্পাউন্ড, এমনিতে কোভ্যালেন্ট, HCl জলে গুললে কী হবে, H+ আর Cl- বিশ্লিষ্ট হয়ে যাবে, তাই তো। এবার অ্যাকোয়াস H+, অ্যাকোয়েটেড Cl-, এরকম হয়ে যাবে। এবার বলছে এই আয়নিক কম্পাউন্ডে যদি আরও জল ঢালা হয় তাহলে কি হবে, জল ঢালা হলে আমরা জানি অসওয়াল্ডসের ডাইলিউশন ল পড়েছি আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামে। সেটা কি বলছে, যত ডাইলিউশন হবে, যত ডাইলিউশন বাড়বে তত কি হবে, আয়োনাইজেশন বাড়বে, আয়োনাইজ করবে, তত ডাইলিউশনের সাথে আয়োনাইজেশন বাড়বে। আর ডাইলিউশন হলে কী হবে, কনসেন্ট্রেশনের ঠিক উল্টো ডাইলিউশন। হ্যাঁ, তাহলে আয়োনাইজেশন ইনক্রিজ করবে একটা, আর কনসেন্ট্রেশন ডিক্রিজ করবে। হ্যাঁ, আয়োনাইজেশন ইনক্রিজ করবে আর টোটাল কনসেন্ট্রেশন ডিক্রিজ করবে, যেহেতু টোটাল ভলিউম বাড়ছে তাহলে কনসেন্ট্রেশনটা ডিক্রিজ করবে। তা কোন অপশানটা হবে তাহলে, অপশান 3 আর 4 হচ্ছে, তাহলে 3 হচ্ছে Ca, 4 হচ্ছে এটা, তো C আর D হবে এখানে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি পরেরটাতে। দ্য প্রোডাক্টস ইন দ্য ফলোয়িং রিয়াকশান ইজ, আচ্ছা এটা একটা অ্যালকিন দিয়েছে, এই অ্যালকিনটা কিন্তু অ্যাসিমেট্রিক অ্যালকিন, মানে একদিকে দুটো H2 আছে, দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, আর একদিকে হাইড্রোজেন অ্যাটম আছে, আর এই একটা বড় গ্রুপ আছে। হ্যাঁ, এত বড় একটা গ্রুপ আছে, এই এত বড় একখানা গ্রুপ আছে, আর এদিকে এটা অ্যাসিমেট্রিক দেখে বোঝাই যাচ্ছে। তো অ্যাসিমেট্রিক অ্যালকিনে যখনই HBr বা এরকম জাতীয় কিছু জিনিস H+ আর Br- এরকম যখন অ্যাড হয়, তখন নেগেটিভ যে চার্জটা সেটা কোথায় যায়,
সেটা যায় যে মোর সাবস্টিটিউটেড যে কার্বন তাতে যায়। এরকম অ্যাডিশনকে আমরা মার্কোনিকভ অ্যাডিশন বলে থাকি, মার্কোনিকভ অ্যাডিশন, যেখানে নেগেটিভ পার্ট কোথায় যায়, নেগেটিভ পার্ট অফ রিএজেন্ট কোথায় প্রবেশ করে, এই জায়গায়, এই কার্বন না এই কার্বনে প্রবেশ করবে, দেখো এই কার্বনে প্রবেশ করবে, যেটা হচ্ছে এই কার্বনটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড কার্বন, আর এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড কার্বন। লেস সাবস্টিটিউটেড ঢুকবে না, ঢুকবে এই মোর সাবস্টিটিউটেড ঢুকবে। তাহলে ঢুকলে কি পাওয়া যাবে, এই প্রোডাক্টটা পাওয়া যাবে CH3, আবার এখানে CH3, একই কার্বনের 3টে মিথাইল গ্রুপ আছে। এরকম কার্বনকে আমরা কী কার্বন বলি, টারশিয়ারি কার্বন বলি, সাবস্টিটিউয়েন্ট রয়েছে। এটা টারশিয়ারি বিউটাইল গ্রুপ। বিউটাইল কেন না, 4টে কার্বন আছে। এই টারশিয়ারি বিউটাইল গ্রুপটা অ্যাটাচ আছে কার সাথে, CH এর সাথে অ্যাটাচ আছে। তাহলে CH এর সাথে এখানে কে বসবে, CH এর সাথে এখানে বসবে Br, ব্রোমিন নেগেটিভ পার্টটা বসে গেল, আর H+এর যে পার্টটা পজিটিভ পার্টটা এটা কোথায় গেল, এইখানে যাবে, CH2-র সাথে যুক্ত হবে। আগে দুটো হাইড্রোজেন ছিল, এখন আরেকটা হয়ে CH3 হয়ে যাবে। তাহলে একটা প্রোডাক্ট এইটা, দেখো এটার সাথে এটা মিলছে, 1 নম্বরের প্রোডাক্টটা এটা। আর একটা কী হতে পারে, যখনই এখানে এই এখানে যখন H+Br- অ্যাড হচ্ছে, তখন এখানে মিথাইল শিফট হতে পারে একটা। কার্বোক্যাটায়ন দিয়ে বোঝালে ব্যাপারটা বোঝা যাবে। যদি কার্বোক্যাটায়নের জিনিসটা তোমাদের জানা থাকে, আমি একটু সংক্ষেপে বলি। কার্বোক্যাটায়ন মানে হচ্ছে কার্বনের মাথায় পজিটিভ চার্জ এসে যাওয়া। কী করে পজিটিভ চার্জ আসবে, তার জন্য বিক্রিয়ার মেকানিজমটা আমাদের একটু বুঝতে হবে। হ্যাঁ, বিক্রিয়াটা এইরকম সরল করে হয় না। দেখো বিক্রিয়াটা এরকম হয়, আমি যদি এখানটায় আঁকি, এটা বিক্রিয়াটা আমি নীলকালিতে এঁকে দেখাচ্ছি। হ্যাঁ, একটু সুবিধা হবে। দেখো CH3, হ্যাঁ, এর সাথে কার্বন যুক্ত আছে, এর সাথে আর একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, এর সাথে আর একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে। এটাকে বলে টারশিয়ারি বিউটাইল গ্রুপ। হ্যাঁ, এই গোটা জিনিসটাকে টারশিয়ারি বিউটাইল গ্রুপ বলে। এবার এখানে CH ছিল, এখানে ডাবল বন্ড ছিল, CH2 ছিল। হ্যাঁ, এর সাথে আমি যখনই HBr অ্যাডিশন করতে যাব না, তখন কি হবে, HBr এর দুটো পার্ট বলেছিলাম, একটা H+ আর একটা Br-। এই যে H+, এটা হচ্ছে ইলেকট্রোফাইল, আর এই ডাবল বন্ডটা হচ্ছে নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলটা ইলেকট্রোফাইলের দিকে পোলারাইজড হবে এবং এটাকে ক্যাপচার করে নেবে, আর এই Br- তখন বেরিয়ে চলে আসবে এখান থেকে। তাহলে এটা হলে কি হবে, এই যে ডাবল বন্ডটা, এটা পাই বন্ড, এটা একটা সিগমা বন্ড, আর এটা হচ্ছে পাই বন্ড। পাই বন্ড খুব দুর্বল বন্ড, এই জন্য পাই বন্ডটা খুলে যাবে। খুলে গিয়ে কি হবে, স্প্রিংয়ের মতন যখনই খুলে যাবে পাই বন্ড, তখনই আমরা এই জিনিসটা পাবো, CH3, 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 CH, সিঙ্গল বন্ড CH2 হওয়ার কথা ছিল, কিন্তু H+কে যেহেতু ধরেছে এই কার্বনটা, এই H+টা এই কার্বনের মাথায় চলে আসবে, তাই CH3 হয়ে যাবে। আর এইখান থেকে দেখো পাই ইলেকট্রন খুলে গেছে, তো দুটো পাই ইলেকট্রনই কার্বনের মাথায় চলে এসছে এবং হাইড্রোজেনটাকে ধরেছে। তাহলে এই কার্বনটার মাথায় ইলেকট্রনের ঘাটতি হয়েছে, একটা ইলেকট্রন ঘাটতি হয়েছে, ওই জন্য একটা পজিটিভ চার্জ বসবে। এই জিনিসটাকে বলা হয় কার্বোক্যাটায়ন, এটাকে বলে কার্বোক্যাটায়ন। এবার এই ধরনের কার্বোক্যাটায়ন, যাতে একটা হাইড্রোজেন আছে, একদিকে মিথাইল আছে আর একদিকে টারশিয়ারি বিউটাইল আছে, এটার খুব একটা স্টেবল না। হ্যাঁ, এটা খুব একটা স্টেবল না। এতে একটা হাইড্রোজেন আছে এবং দুদিকে দুটো সাবস্টিটিউয়েন্ট আছে, একটা মিথাইল, একটা টারশিয়ারি বিউটাইল গ্রুপ আছে। এই ধরনের কার্বোক্যাটায়নকে বলা হয় সেকেন্ডারি কার্বোক্যাটায়ন বা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। হ্যাঁ, এটাকে বলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা স্টেবল হওয়ার জন্য পাশের মিথাইল গ্রুপ যেটা রয়েছে না, এই যে মিথাইল গ্রুপটা রয়েছে, এর দুটো ইলেকট্রন রয়েছে এখানে, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই ইলেকট্রন সমেত একে এখানে নিয়ে চলে আসার চেষ্টা করবে এবং নিয়ে চলে আসবে মিথাইল গ্রুপটাকে, এই বন্ড পেয়ার ইলেকট্রন সমেত এখানে নিয়ে চলে আসবে।
তাতে কি তৈরি হয় দেখো, তাতে তৈরি হবে সি, এইখানে ঘাটতি হবে পজিটিভ চার্জের একটা, যেহেতু বন্ড পেয়ার নিয়ে চলে গেছে, এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে CH3, এখানে CH, এইখানে মিথাইল গ্রুপটা চলে এসছে, একটা মিথাইল গ্রুপ এই পাশের থেকে চলে এসছে যে মিথাইল গ্রুপটা, সেটা এই কার্বনে আটকে যাবে, আর এটা তো CH3 ছিলই। এই অবস্থায় কার্বনের এই যে কার্বনটা, এই কার্বনটার তিন দিকেই সাবস্টিটিউয়েন্ট আছে, একদিকে মিথাইল, এদিকে মিথাইল, আবার এদিকে আইসোপ্রোপাইল গ্রুপ আছে, তাই এটাকে বলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবং বলা হয় এই ধরনের কার্বোক্যাটায়ন, এক্সপেরিমেন্টালি দেখা গেছে এই ধরনের কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, অর্থাৎ এটা এই অবস্থায় থেকে যাবে, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি থেকে যাবে। এবার যে ব্রোমাইডটা বেরিয়েছিল এখানে, এই ব্রোমাইডটা কখনো এই পজিটিভ চার্জের এখানে আসতে পারে, এখানে বসতে পারে, অথবা ব্রোমাইডটা এখানে বসতে পারে। যদি ব্রোমাইডটা এইখানে বসে, বিআর মাইনাসটা যদি এইখানটায় বসে, তাহলে আমার এইটা পাবো, 1 নম্বরটা পাবো, দেখো। আর বিআর মাইনাসটা যদি এই কার্বনটায় বসে, মানে টারশিয়ারি কার্বোক্যাটায়নের এইটাতে বসে, তাহলে আমরা পাবো কোনটা? তাহলে আমরা পাবো এই প্রোডাক্টটা, 2 নম্বরটা পাবো। ঠিক আছে, দুটোই পাওয়া সম্ভব এখানে, যেহেতু এই মেকানিজমে কোনো রেস্ট্রিকশান নেই, এইটাও পাওয়া সম্ভব, এটা থেকেও প্রোডাক্ট পাওয়া সম্ভব, কাজে এটা হবে সি অ্যান্সার হবে সি, 1 and 2 দুটোই হবে। বোঝা গেল? বেশ, এবার চলে আসি 89, ফর হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশানস কেপি ইজ লেস দ্যান কেসি। আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পড়েছি, এখানে কেপি আর কেসি দুটোকেই ভুল মানে লিখেছে। কেপি আর কেসি যেহেতু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা বড় হাতের কে হবে, ছোটো হাতের কে দিয়ে কেমিক্যাল রিয়াকশানের কনস্ট্যান্ট বোঝায়, হ্যাঁ, কিন্তু ইকুইলিব্রিয়ামের কনস্ট্যান্ট বোঝায় বড় হাতের কে দিয়ে। কেপি আর কেসির মধ্যে সম্পর্ক কীরকম? কেপি সমান কেসি ইন্টু RT, আর মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর টি মানে হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, RT টু দি পাওয়ার ডেল্টা এন, হ্যাঁ। ডেল্টা এন মানে কি? ডেল্টা এন মানে হচ্ছে নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ মোলস অফ রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে ডেল্টা এন। বলেছে কোন রিয়াকশানের ক্ষেত্রে কেপি কেসির থেকে ছোট হবে, অর্থাৎ কোন রিয়াকশানে কেপি ইজ লেস দ্যান কেসি, এইটা বার করতে বলেছে, হ্যাঁ। দেখো এই রিয়াকশানের ক্ষেত্রে কেপি কত হতে পারে, আমার প্রত্যেকটা ক্ষেত্রে ডেল্টা এন কত তার উপর নির্ভর করবে। যদি ডেল্টা এন, ইফ ডেল্টা এন যদি আমার 0 হয়, তাহলে কেপি সমান কেসি হবে, আর ডেল্টা এন যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে কেপি গ্রেটার দ্যান কেসি হবে, আর ডেল্টা এন যদি লেস দ্যান 0 হয়, তাহলে কেপি লেস দ্যান কেসি হবে। এগুলো সব গ্যাসাস রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে, হ্যাঁ, এগুলো সব গ্যাসাস রিয়াক্ট্যান্টের ক্ষেত্রেই সম্ভব। এই জন্য এটাকে অনেক সময় এনজি দিয়েও, গ্যাস দিয়েও বলে, এনজিপি, এনজিআর, সিমিলারলি এটা এনজি, ডেল্টা এনজি, হ্যাঁ, সব গ্যাসাস রিয়াকশানের ক্ষেত্রে। তো এর ক্ষেত্রে ডেল্টা এনজি কত? এর ক্ষেত্রে ডেল্টা এনজি দেখো, ডান দিক হচ্ছে 2 আর বাঁ দিকে হচ্ছে 1, তা 2 - 1 তার মানে হচ্ছে 1, তাহলে হলো না, গ্রেটার দ্যান 0, এটা হবে না। বেশ, তারপরেটা দেখি, N2 + 3 সমান 2NH3 হচ্ছে, তাহলে এখানে ডেল্টা এনজি কত হচ্ছে? ডেল্টা এনজি হচ্ছে আমার 2 - 1 + 3, তার মানে 4, তার মানে এটা হচ্ছে -2, তাহলে এইটা হওয়ার চান্স আছে। এবার এইটাতে দেখি, H2 + I2 সমান 2HI, এটাতে ডেল্টা এনজি কত? ডেল্টা এনজি 2 - 2 মানে 0 হচ্ছে, এটাতে হওয়ার চান্স নেই। এবার 4 নম্বরটায় CO + H2O সমান CO2 + H2, তাহলে এখানেও দেখতে পাচ্ছি ডেল্টা এনজি কত হচ্ছে? CO2 + H2, এরা কি? এরা হচ্ছে 1 মোল 1 মোল আছে, 2 মোল, মাইনাস H2O তো মোলের মধ্যে আসছে না, কেবল CO আছে, তাহলে COটা হচ্ছে 1, গ্যাসাস প্রোডাক্ট CO, তাহলে এখানে হচ্ছে 1,
তাহলে সবগুলোর ক্ষেত্রেই কেবল কেপি, এর ক্ষেত্রে কেপি, এটার ক্ষেত্রে 1 নম্বরের ক্ষেত্রে কেপি গ্রেটার দ্যান কেসি, 2 নম্বরের ক্ষেত্রে কেপি লেস দ্যান কেসি, 3 নম্বরের ক্ষেত্রে কেপি এর কেসি সমান, 4 নম্বরের ক্ষেত্রে কেপি গ্রেটার দ্যান কেসি। তাহলে কোনটা কেপি লেস দ্যান কেসি? একমাত্র 2 নম্বরটাতে। বোঝা গেল? কারণ 2 নম্বরটাতে নেগেটিভ এনজি পাওয়া গেছে, ডেল্টা এনজি নেগেটিভ পাওয়া গেছে। তো এইভাবে হিসাব করতে হয়, এটা খুব ইজি জিনিস। তারপরে কোশ্চেনটা কি দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট HNO3 ইজ অর আর কারেক্ট? কোনটা নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কারেক্ট? ইট ইজ এ সলিড। নো, নাইট্রিক অ্যাসিড তো সলিড নয়, ল্যাবরেটরিতে দেখেছি নাইট্রিক অ্যাসিড লিকুইড, হ্যাঁ, সলিউশন হিসেবে থাকে। ইট ইজ এ রিডিউসিং এজেন্ট। না, নাইট্রিক অ্যাসিড অক্সিডাইজ করে, বরং এটা অক্সিডাইজিং এজেন্ট, এটা ঠিক হবে। আর ইট ইজ অ্যান অক্সো অ্যাসিড অফ নাইট্রোজেন। হ্যাঁ, এটা অক্সো অ্যাসিড অফ নাইট্রোজেন অবশ্যই, কারণ এর স্ট্রাকচারটা কীরকম? স্ট্রাকচার হচ্ছে N ডাবল বন্ড O সিঙ্গল বন্ড O H, আর সিঙ্গল বন্ড O এই নাইট্রোজেনের মধ্যে প্লাস হবে, এটার মধ্যে মাইনাস হবে। এইটা হচ্ছে HNO3 স্ট্রাকচার। হ্যাঁ, এখানে N ডাবল বন্ড O আছে, এইটাই তো অক্সো গ্রুপ, অক্সো অবশ্যই, কারণ অক্সো অ্যাসিড অফ নাইট্রোজেন। আচ্ছা, তারপর আর কিছু আছে না? তারপরে কেমিস্ট্রি শেষ। তাহলে 2025-এর কেমিস্ট্রি 2 নম্বরের কোশ্চেনগুলো আমরা করে ফেললাম।